প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কার জন্য ইউজ হয় যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স মেজার করার জন্য, অর্থাৎ রেডিয়াস, অরবিটের রেডিয়াসটাকে ক্যালকুলেট করার জন্য। তারপরে আমরা এলাম কি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ওপর। সেটা কি? সেটা সাবসেলকে রিপ্রেজেন্ট করে, এল দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়। এল এর পারমিসেবল ভ্যালু কি? ফর এ গিভেন ভ্যালু অফ এন, এল হচ্ছে 0 to n-1। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে কি পেলাম আমরা? ফর এ গিভেন ভ্যালু অফ এল, এম এর ভ্যালু -l থেকে +l হবে ইনক্লুডিং 0। গিভেন ভ্যালু অফ n, নাম্বার অফ অরবিটালস इक्वल्स टू n स्क्वायर, केस हो गया, p केस हो गया, p केस हो गया, दूध p केस हो गया, दूध p केस हो गया, फिर दूध p केस हो गया, फिर दूध p केस हो गया, दवाई p केस हो गया। আরো অনেক কিছু আছে, ঠিক আছে। এই রুলটা মনে রেখো, এই রুলটা থেকে অনেকবার কোশ্চেন দিয়েছে জিমেন অ্যাডভান্সে, বেশি দিয়েছে জিমেন্সে এর থেকে, নিটের থেকে। ফর হাইড্রোজেন অ্যাটম তখন কিন্তু আমাদের এইগুলো ইকুয়াল, তখন এনার্জি। আর হাইড্রোজেন ছাড়া মাল্টি ইলেকট্রন সিস্টেম সবসময় আমরা যেটা নিয়ে কাজ করব সেটার জন্য এটা ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন অ্যাটম পার্টিকুলারলি যদি বলে, মাল্টি ইলেকট্রন সিস্টেম না বলে, তাহলে কিন্তু আমাদের এটাকে ধরে চলতে হবে। সেটা শুধুমাত্র ডিপেন্ড করে আছে, দেখো এন ভ্যালু বাড়লে এনার্জি বাড়বে। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দ্য কেমিস্ট্রি মেন্টর চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার যেটা চলছিল আমাদের, সেটারই কন্টিনিউয়েশন করব, শেষের দিকে চ্যাপ্টার। দেখো এর আগে আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেল পড়েছি, অ্যান্ড দেন বোরের অ্যাটমিক মডেল পড়েছি, তারপরে ডিবগলি হাইপোথিসিস পড়েছি, তারপরে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়েছি। 1927 অবধি আমরা চলে এসেছি। এরপরে যেটা আমাদের পড়তে হবে সেটা হলো কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। কোয়ান্টাম মেকানিক্যাল মডেল কি বলে দেখো, যে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল আসে কার হাত ধরে? সরেঞ্জিয়ারের হাত ধরে ইন 1931। 1931-এ সরেঞ্জিয়ার ওয়েভ ইকুয়েশন দেন, এবং তখন মোটামুটি এস্টাবলিশ হয়ে গেছিল যে ইলেকট্রনের মধ্যে ওয়েভ নেচারও রয়েছে, পার্টিকেল নেচারও রয়েছে। এবং সেখান থেকে যে একটা ইলেকট্রন যখন মুভ করছে তার যে বলতে পারো যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন একটা ইলেকট্রনের বা মাইক্রোস্কোপিক পার্টিকেলের মোশনকে এক্সপ্লেন করে, তাকে আমরা বলি সরেঞ্জিয়ার ওয়েভ ইকুয়েশন। এবং সরেঞ্জিয়ার ওয়েভ ইকুয়েশনটা এইভাবে রিপ্রেজেন্টেড হয়। এখানে সাইটাকে অ্যাম্প্লিটিউড কনসিডার করা হয়। ধরো একটা ওয়েভ আমি কনসিডার করছি, একটা ওয়েভ যদি এইরকম হয়, তাহলে এইটা হচ্ছে সাই, এটাকে সাই বলা হয়, উচ্চারণটা PSI, সাই। ওকে, দিস ইজ কল্ড ওয়েভ ফাংশন। এবং এখানে অরিজিনালি যখন উনি কাজ করেছিলেন সরেঞ্জিয়ার, তখন এটাকে ওয়েভের অ্যাম্প্লিটিউড হিসেবে কনসিডার করেছিলেন। এবং এই যে সরেঞ্জিয়ার ওয়েভ ইকুয়েশন, তার মধ্যে এটা হচ্ছে ই হচ্ছে এনার্জি, ই হচ্ছে এখানে টোটাল এনার্জি, ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ওকে, সাই হচ্ছে ওয়েভ ফাংশন। এটা 3 ডাইমেনশনাল একটা ইকুয়েশন, যার সলিউশন, সরেঞ্জিয়ার ইকুয়েশনের সলিউশন অনেক বড়সড় হয়, সেগুলো তোমাদের দরকার নেই। এই যে সরেঞ্জিয়ার ইকুয়েশনের যে সলিউশন, সেই সলিউশন থেকে আমরা কিছু কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট পাই। অর্থাৎ এর যে সলিউশন সেটাকে আমরা বলি সাই, যেটাকে আমরা ওয়েভ ফাংশন বলি, এবং সেটা ডিপেন্ড করে 3টে নাম্বারের উপর, এন, এল, এম। এগুলো সব কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আজকে আমরা পড়বো। পোটেনশিয়াল এনার্জি যেখানে লেখা রয়েছে, সাই স্কোয়ার বলতে আমরা কি বুঝি? সাইকে যদি আমরা স্কোয়ার করি, দেখো যেহেতু ইনিশিয়ালি এটা অ্যাম্প্লিটিউড হিসেবে সাইটাকে কনসিডার করা হয়েছিল, সাই হ্যাজ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালু। অর্থাৎ এই পজিশনে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, এইখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, বাট প্রবাবিলিটি সবসময় একটা পজিটিভ কোয়ান্টিটি হওয়া উচিত। সেই কারণে এটাকে স্কোয়ার করা হয়, কারণ এর পজিটিভ, সাইয়ের পজিটিভ বা নেগেটিভ দুটো পার্টি থাকে। সেটাকে যদি সবসময় পজিটিভ করার জন্য আমরা সাই স্কোয়ার কনসিডার করি, এবং সাই স্কোয়ারকে আমরা কি বলি? প্রবাবিলিটি ডেন্সিটি। যেখানে সাই স্কোয়ারের ভ্যালু ম্যাক্সিমাম, সেটাকে আমরা বলি অ্যাটমিক অরবিটাল, এবং সাই স্কোয়ারের ভ্যালু মানে প্রবাবিলিটি ডেন্সিটির ভ্যালু যেখানে 0,
সেটাকে নোড বলে আমরা কনসিডার করি। আমরা নেক্সট ক্লাস যেটা শেপ অফ দ্য অরবিটাল, সেখানে এগুলো ডিটেলসে পড়বো। একটা প্রাইমারিলি একটা জিনিস জেনে রাখো, সাই স্কোয়ার কি বলছে। সাই স্কোয়ার মানে হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি, আর সাই স্কোয়ার যেখানে ম্যাক্সিমাম সেটাকে আমরা বলছি অ্যাটমিক অরবিটাল, আর সাই স্কোয়ারের ভ্যালু 0 হলে সেটাকে আমরা বলছি নোড। সাই স্কোয়ারের ভ্যালু 0 মানে সেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ডেন্সিটি 0। ওকে, আচ্ছা এইবার যেটা আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য সেটা হলো কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে পড়া, অর্থাৎ শ্রোডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশনটা ছিল সেটার যে সলিউশন, সেখান থেকে 3টে কোয়ান্টাম নাম্বারের সম্পর্কে আমরা জানতে পারি। পরেরটা ওখান থেকে আসেনি। ফার্স্ট কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেকেন্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, থার্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অ্যান্ড ফোর্থ স্পিন কোয়ান্টাম নাম্বার। এই 3টে কোয়ান্টাম নাম্বার, প্রথমে 3টে কোয়ান্টাম নাম্বার শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশনের সলিউশন থেকে আসে। ওকে, লাস্টেরটা সেটা শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে আসে না। আসলে এই কোয়ান্টাম নাম্বারগুলো পড়ার উদ্দেশ্য আমাদের এটা, সহজভাবে বলতে গেলে আমরা চাইছি যে ইলেকট্রন কোথায় রয়েছে সেইটা, তার অ্যাড্রেসটা জানা। কোনো মানুষ যখন কোথাও থাকে তার একটা অ্যাড্রেস থাকে, ইলেকট্রনেরও একটা অ্যাড্রেস থাকা উচিত। সেই অনুযায়ী আমরা আলাদা আলাদা করতে পারি ইলেকট্রনকে, যে এই ঘরে আছে, এই ঘরে আছে। ধরো তোমাদের অ্যাড্রেস যদি বলে, যদি তোমরা ইন্ডিয়া থেকে ক্লাস করো, তাহলে আমি বলবো যে আমি ইন্ডিয়াতে থাকি। ফর এক্সাম্পল আমাকে নিয়ে বলছে, স্যার আপনি কোথায় থাকেন? আমি ইন্ডিয়াতে থাকি। তো সেটা তো সাফিসিয়েন্ট নয়। তাহলে ইন্ডিয়ার কোথায় থাকেন স্যার? ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে থাকি, সেটাও সাফিসিয়েন্ট নয়। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের কোথায় থাকেন? ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় থাকি। ঠিক আছে, কলকাতায় তো অনেকে থাকে, তার মধ্যে আপনি কোথায় থাকেন? কলকাতার মধ্যে আমি বেহালাতে থাকি। বেহালা বললাম, বেহালা থেকে আরো সেটাকে আস্তে আস্তে কোন বাড়ি, আপনার বাড়ির নাম্বার কি, তাহলে আস্তে আস্তে লেয়ার ওয়াইজ আমি জানতে চাইছি যে একটা পার্টিকুলার ইলেকট্রন সেটা কোথায় রয়েছে, এবং সেই অ্যাড্রেসগুলো দেয় আমাদের এই কোয়ান্টাম নাম্বারগুলো। কোয়ান্টাম নাম্বার প্রথমে আমরা বলছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে এন দিয়ে ডিনোট করা হয়, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার যেটাকে স্মল এল দিয়ে বলা হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটাকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, স্পিন কোয়ান্টাম নাম্বার যেটাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এইগুলোকেই আমরা আস্তে আস্তে শিখবো। দেখো যে কোনটার কি সিগনিফিকেন্স। ফার্স্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি ডেসক্রাইব করে? এটা এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা অরবিটকে ডিফাইন করে। কি বলছে দেখো, বলছি ডেসক্রাইব দ্য অরবিট অর শেল অর এনার্জি লেভেল। অরবিট বা শেল বা এনার্জি লেভেল, মানে এন এর ভ্যালু 1 2 3, এর আগেও আমরা দেখেছি যে বোরের প্রিন্সিপালে, সেক্ষেত্রেও এন ইকুয়ালস টু 1 2 3 4, যেটা তোমরা আগে ক্লাস 10 বা 9 যখন পড়তে তখন কে এল এম এন এইভাবে পড়তে। বলছি ডিটারমিনস দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াস। এই কোয়ান্টাম নাম্বার কি করে, যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স সেইটা মেজার করতে আমাদের হেল্প করে, সেটা প্রেডিক্ট করতে আমাদের হেল্প করে। ইট এক্সপ্রেসেস দ্য রেডিয়াস ইকুয়েশন অ্যান্ড এনার্জি ইকুয়েশন। এনার্জি ইকুয়েশন আর রেডিয়াস ইকুয়েশন, দেখবে যে এনার্জি এক্সপ্রেশন যেটা বোর্ড থেকে আমরা বার করেছিলাম সেখানেও এন রয়েছে। রেডিয়াস যখন আমরা ক্যালকুলেট করি, তোমাদের লাগবে না, কিন্তু যখন ক্যালকুলেট করি তখন রেডিয়াসের মধ্যেও আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে পাই। ফলে রেডিয়াস ডিটারমিন করতে, মানে রেডিয়াস মানে কি, আসলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্সটাই বোঝাতে চাইছে, এটা ডিটারমিন করতে আমাদের এই কোয়ান্টাম নাম্বারের কাজে লাগে। নাম্বার অফ অরবিট ফর এ গিভেন ভ্যালু অফ এন, নাম্বার অফ অরবিট ফর এ গিভেন ভ্যালু অফ এন ইকুয়ালস টু এন স্কোয়ার, আর নাম্বার অফ ইলেকট্রনস ফর এ গিভেন ভ্যালু অফ এন ইকুয়ালস টু 2n স্কোয়ার। এগুলো পরে তোমরা অটোমেটিক বুঝে যাবে যে কি আসছে, এটা আগে ফর্মুলা আমি লিখে রেখেছি, পরে আস্তে আস্তে এইগুলোকে আবার আমি ফেরত আসবো এই পয়েন্টগুলোতে। সেকেন্ড কোয়ান্টাম নাম্বার কি বলছে? অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বারকে স্মল এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা কি কি করে? এটা সাব সেলকে রিপ্রেজেন্ট করে। মানে কি, ধরো সাব সেল তোমরা পড়েছো, জানো যে যদি এল এর ভ্যালু 0 হয় তাহলে আমরা তাকে বলি এস অরবিটাল, এস ফর শার্প। এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা সেটাকে বলি পি সাবসেল। ওকে, এটা কি প্রিন্সিপাল। এল যদি 2 হয় তাহলে সেটাকে ডি সাবসেল বলা হয়, ডিফিউজ, ডি ফর ডিফিউজ। এল ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে সেটাকে আমরা এফ সাবসেল বলি, এফ ফর ফান্ডামেন্টাল। এল ইকুয়ালস টু যদি 4 হয়
তাহলে সেটাকে আমরা বলি জি সাবসেল, জি ফর জেনারেট। এরকম করে এগিয়ে যায়। কি বলছে দেখো এখানে, বলছে যে এর ক্যারেক্টারিস্টিক বলছে ডেসক্রাইব দ্য সাবসেল অর সাব এনার্জি লেভেল। আচ্ছা, এল এর ভ্যালু 0, 1, 2, 3 হতে পারে। এল এর কি পারমিসেবল ভ্যালু আছে? এল এর ভ্যালু হচ্ছে 0 থেকে n-1 অবধি হবে। এল এর ভ্যালু সবসময় 0 থেকে n-1 হবে, এটা ইম্পর্টেন্ট। n-1 হবে, 0 to n-1 ফর এ গিভেন ভ্যালু অফ n। এল এর ভ্যালু 0 to n- হবে, ফলে যদি n এর ভ্যালু 2 হয় তাহলে এল এর ভ্যালু 0 আর 1 হবে, এল এর ভ্যালু 2 হতে পারবে না, n-1 বলছে, তাহলে এল এর ভ্যালু 0 to n-1 হবে। আর কি বলছে, ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটাল ফর এ গিভেন এল ইকুয়ালস টু 2l+1। ওই আগের ফর্মুলাগুলোর মতন অটোমেটিক তোমরা একটু পরে বুঝতে পেরে যাবে যে কিভাবে নাম্বার অফ ইলেকট্রন কটা, 2 × 2l+1। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে এই পয়েন্টটা, বলছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু কত। এখান থেকে আমরা পাই √L × l+1 × h/2π, বা h/2π কে আমরা h কার্ড দিয়ে রিপ্রেজেন্ট করি। ইট ডিটারমিনস দ্য শেপ অফ দ্য সাবসেল। কি আমরা বলছি দেখো যে এখানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ফর এক্সাম্পল যে তোমাকে বললো যে 2s অরবিটাল বা 1s অরবিটালের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করো, তাহলে ফর 1s, এস এর জন্য এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু 0। কি লিখেছি এখানে? এস এর জন্য এল এর ভ্যালু 0, এটা আমাদের মনে রাখতে হবে। এল এর ভ্যালু 0, এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, আমি শর্টে লিখছি, এর ভ্যালুটা কত হবে? √0 × 0 + 1 × h/2π, দ্যাট ইজ 0। সেটা এখানে 1s হোক, 2s হোক, 3s হোক, 4s হোক, s হলেই এল এর ভ্যালু 0 হবে, তখন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু কি হবে? 0 হয়ে যাবে। যদি p বলে, যদি বলে 2p, 2p, 3p যাই হোক না কেন, p এর জন্য কি? এল এর ভ্যালু 1, তাই দেখো p এর জন্য এল এর ভ্যালু 1। এল এর ভ্যালু 1 হলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? √1 × 1 + 1 h/2π। তাহলে এটা কত আসবে? √2 × h কাট লিখে রাখতে পারি আমি। এইরকম ভাবে ক্যালকুলেট করে নিটে বলো বা যেই বলো, সব ক্ষেত্রেই এই কোশ্চেন কিন্তু এখানে এসছে, প্রিভিয়াস ইয়ার্স দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি শেষে করাবো কিছু কোশ্চেন, ভালো কিছু কোশ্চেন আছে, সেগুলোকে ডিসকাস করে দেবো। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার গেল। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের পরে আমাদের আসে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি রিপ্রেজেন্ট করে? অরবিটালকে রিপ্রেজেন্ট করে। ইট ডেসক্রাইব অরবিটালস, ইট ডেসক্রাইবস অরবিটালস। বলছে নাম্বার অফ অরবিটাল ইন এ সাবসেল, ইট ডেসক্রাইব দ্য নাম্বার অফ অরবিটাল ইন এ সাবসেল। এম এর পারমিসেবল ভ্যালু কি? -l to +l ইনক্লুডিং 0। অর্থাৎ ফর এ পার্টিকুলার ভ্যালু অফ এল, ফর এ পার্টিকুলার ভ্যালু অফ এল, এম এর ভ্যালু, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কি হবে? -l থেকে +l ইনক্লুডিং 0। ধরো এল এর ভ্যালু এলো 2, তাহলে এম এর ভ্যালু কি আসবে? -2, -1, 0, +1, +2, এইভাবে। ফর এ গিভেন ভ্যালু অফ এল, এম এর ভ্যালু কি হবে? -l to +l। It represents orientation of the orbital space. ফর এক্সাম্পল ধরো না, এখানে আমি যদি বলি যে এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে এম এর ভ্যালু কি হবে? 0 ছাড়া আর কোনো পসিবিলিটি নেই, ঠিক আছে? যদি এল এর ভ্যালু 1 হয় তাহলে এম এর ভ্যালু কি হতে পারে? -1, 0, +1। এইভাবেই আসে যে এল ইকুয়ালস টু 0, এম ইকুয়ালস টু 0, তাহলে এটাকে আমরা কি বলবো? এস অরবিটাল। একটাই স্টেটকে রিপ্রেজেন্ট করছে, এস অরবিটাল। এল এর ভ্যালু যদি 1 হয় আমরা কি বলি? পি অরবিটাল। পি অরবিটালে কটা এনার্জি লেভেল থাকে? 3টে থাকে। আমরা এইভাবে 3টে বক্স করি না পি অরবিটালের ক্ষেত্রে? কি হয়? px, py, pz, -1, 0, +1। pz কে আমরা 0 কনসিডার করি, ঠিক আছে? এটা মাথায় রেখে চলো, pz কে আমরা 0 কনসিডার করে চলি কোথাও যদি লাগে। যদি ডি থাকে, এল ইকুয়ালস টু যদি 3 হয়, এল ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে এম এর পারমিসিবল ভ্যালু কি? -3, -2, -1, 0, +1, +2, +3। এটা কি হলো? এটা আমাদের এফ অরবিটাল। এল ইকুয়ালস টু 3 মানে এফ, এল ইকুয়ালস টু 2
যদি হয় তাহলে এম এর ভ্যালু কি হবে -2 -1 0 +1 +2, তার মানে এটা ডি অরবিটালকে আমরা 5টা বক্স দিয়ে রিপ্রেজেন্ট করি না, তাহলে কি এটা -2 -1 0 +1 +2। ডি অরবিটাল কি কি হয়, dxy হয়, ডি ওয়াই জেড হয়, dxz হয়, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়, আর ডি জেড স্কোয়ার হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে মনে রাখবে যে ডি এক্স ওয়াই ডি জেড স্কোয়ারটাকে আমরা আমরা 0 কনসিডার করি, যার এম এর ভ্যালু 0, এম এর ভ্যালু 0, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি এক্স ওয়াই, এটার ক্ষেত্রে এম এর ভ্যালু +-1 কনসিডার করা হয়, আর বাকিগুলোর ক্ষেত্রে ডি বাকি রইল ওয়াই জেড, ডি এক্স জেড, এদের ক্ষেত্রে এম এর ভ্যালু +-2 কনসিডার করা হয়। ঠিক আছে, সিমিলারলি এফ কে আমরা 7টা অরবিটাল হিসেবে দেখি, 7টা আলাদা আলাদা স্টেট থাকে, যে এফ অরবিটালের ক্ষেত্রে আমরা কি দেখি, এরকম ভাবে দেখি, টোটাল 14টা ইলেকট্রন থাকতে পারে জানি আমরা, এরকম। ঠিক আছে, ফলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাদের অনেকটা ইনফরমেশন প্রোভাইড করে। তাহলে ওভারঅল আমরা যেটা দেখলাম 3টে কোয়ান্টাম নাম্বারের রেসপেক্টে, সেটা হলো যে ফার্স্ট অফ অল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি রিপ্রেজেন্ট করে, শেলকে রিপ্রেজেন্ট করে, এনার্জি লেভেলকে রিপ্রেজেন্ট করে, এন এর ভ্যালু 1 2 3 4 কে এল এম এন এরকম হতে পারে। এছাড়া এটা এনার্জি এক্সপ্রেশন আর রেডিয়াস এক্সপ্রেশন, স্পেশাল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কার জন্য ইউজ হয় যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স মেজার করার জন্য, অর্থাৎ রেডিয়াস, অরবিটের রেডিয়াসটাকে ক্যালকুলেট করার জন্য। তারপরে আমরা এলাম কি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপর, সেটা কি, সেটা সাবসেলকে রিপ্রেজেন্ট করে, এল দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়। এল এর পারমিসেবল ভ্যালু কি, ফর এ গিভেন ভ্যালু অফ এন, এল হচ্ছে 0 to n-1, 0 to n-1। ওকে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে কি পেলাম আমরা, ফর এ গিভেন ভ্যালু অফ এল, এম এর ভ্যালু -L থেকে +L হবে ইনক্লুডিং 0। ওকে, তাহলে সেই অনুযায়ী যদি আমি এগোই, তাহলে একটা জিনিস দেখো তো, যে আমি যদি বলি এন এর ভ্যালু 1, আমি যদি বলি এন এর ভ্যালু 1, তাহলে তুমি কি বলবে, এল এর ভ্যালু কি হবে, এল এর ভ্যালু 0 to n-1, এল এর ভ্যালু 0ই পসিবল, তাই তো। এল এর ভ্যালু 1 হতে পারবে না, কারণ কি, ফর এ গিভেন ভ্যালু অফ এন, এল এর ভ্যালু কি হবে 0 to n-1, n-1 হলে 0 চলে আসছে, বলে একটাই ভ্যালু। এল যদি 0 হয় তাহলে এম কি হবে 0, এম 0 হবে, তাহলে নাম্বার অফ অরবিটাল কত হচ্ছে এখানে, নাম্বার অফ অরবিটালস এখানে কটা হচ্ছে, একটা, নাম্বার অফ অরবিটাল এখানে একটাই হচ্ছে, এম এর ভ্যালু 0 হলে, অরবিটাল বলেছি, অরবিট না। আচ্ছা, এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে এল এর ভ্যালু কত হবে 0 আর 1, এল এর ভ্যালু যদি 0 হয় এম এর ভ্যালু তো 0 হবে, এল এর ভ্যালু যদি 1 হয় এম এর ভ্যালু কি হবে -1 0 +1, তাহলে কটা অরবিটাল এখানে আমরা পাচ্ছি, নাম্বার অফ অরবিটাল এখানে একটা আর এখানে 3টে, টোটাল 4টে অরবিটাল পাচ্ছি, 2 0 0, তাহলে এটা কি হবে 2s অরবিটাল, এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 1, এটা 2p অরবিটাল, তাহলে 2s এর একটা অরবিটাল পাচ্ছি আর 2p এর 3টে, টোটাল 4টে অরবিটাল পাচ্ছি, ঠিক কি ভুল? আচ্ছা, n ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে এল এর ভ্যালু 0 1 2 হতে পারে, এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু 0, তাহলে 3, এল এর ভ্যালু 0 হলে 3s অরবিটালকে রিপ্রেজেন্ট করছে, এটা 3p, আর 3 এল এর ভ্যালু 2 হলে 3d, তার মানে 3d থেকেই শুরু হবে, 2d হওয়া সম্ভব না, সেই কোশ্চেনটা সেটা আমরা এখানে বুঝতে পারলাম যে কেন 3d থেকে শুরু হয়, 2d হয় না কেন, তার পেছনে রিজন হচ্ছে এটা, যে 3 যদি হয় তাহলে এল এর ভ্যালু তখনই 2 আসতে পারে, তাহলে এম এর ভ্যালু এখানে, এল এর যদি 1 হয় তাহলে -1 0 +1, এম এর ভ্যালু যদি, এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে -2 -1 0 +1 +2, তাহলে এখানে একটা, এখানে 3টে আর এখানে 5টা, তাই তো।
5 প্লাস 3 8 প্লাস 9, তাহলে 9টা টোটাল অরবিটাল আমরা পাচ্ছি এখানে। একই রকম ভাবে n ইকুয়ালস টু যদি 4 করো তাহলে তোমরাই বার করে নিতে পারবে 0 1 2 3, তার মানে এটা m এর ভ্যালু 0, এখানে m এর ভ্যালু -1 0 +1, এখানে m এর ভ্যালু -2 -1 0 +1 +2, এখানে m এর ভ্যালু -3 -2 -1 0 +1 +2 +3, এইভাবে করতে করতে যাবে। তাহলে এখানে কতগুলো অরবিটাল হলো দেখো, আগে তো 9টা ছিল, আরো এখানে 7টা বাড়লো, তাহলে 16, টোটাল 16 অরবিটাল হলো। তাহলে আমি বলতে পারি যে ফর এ গিভেন ভ্যালু অফ n, ফর এ গিভেন ভ্যালু অফ n, নাম্বার অফ অরবিটাল ইকুয়ালস টু, for a given value of n, number of orbital equals to n square. For a given value of n, number of orbitals equals to n square, যেটা প্রথমে লিখেছিলাম ক্যারেক্টারিস্টিকে দেখবে তোমরা যখন নোট করবে তখন লাইট পাবে, তখন দেখবে লেখা আছে, আমি আলাদা করে দেখাচ্ছি না, যে ফর এ গিভেন ভ্যালু অফ n, নাম্বার অফ অরবিটাল কত n স্কয়ার, দেখো নাম্বার অফ অরবিটাল n ইকুয়ালস টু 1 হলে 1 1 স্কয়ার 1 2 স্কয়ার 4 3 স্কয়ার 9 4 স্কয়ার 16 আসছে। ফর এ গিভেন ভ্যালু অফ l, ফর এ গিভেন ভ্যালু অফ l, আমি যদি বলি ফর এ গিভেন ভ্যালু অফ l, নাম্বার অফ অরবিটালস ইকুয়ালস, আমি বলতে পারি যে 2l প্লাস 1, দেখো তো 2l প্লাস 1 লেখা যায়। ফর এ গিভেন ভ্যালু অফ l, দেখো ফর্মুলা তৈরি করো, ফর এ গিভেন ভ্যালু অফ l, l এর ভ্যালু যদি 0 হয় তাহলে m এর ভ্যালু 0, একটাই অরবিটাল পাচ্ছি, l এর ভ্যালু 0 বসাও, তাহলে দেখো l 0 ইন্টু 2, এটা 1, একটাই অরবিটাল পাচ্ছি। l এর ভ্যালু 1 বসাও, কটা অরবিটাল পাচ্ছ, 3টে, দেখো l এর ভ্যালু 1 বসাও, তাহলে 1 ইন্টু 2 প্লাস 1 3 পাচ্ছ। l এর ভ্যালু 2 বসাও, l এর ভ্যালু 2 বসাও, 2 বসালে কি পাবে, 5টা, দেখো এখানে 5টা পাচ্ছি। l এর ভ্যালু 3 বসাও, ওখানে 3 ইন্টু 2 6 প্লাস 1 7, 7টা অরবিটাল পাচ্ছি। ফর্মুলা মিলছে। এবং টোটাল কত ইলেকট্রন থাকবে সেটার জন্য নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন যদি বলি তাহলে 2 ইন্টু 2l প্লাস 1 হবে না, 2 ইন্টু 2l প্লাস 1, প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে যদি 2l প্লাস 1 নাম্বার অফ অরবিটাল থাকে, প্রত্যেকে দুটো করে থাকে, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা হবে, 2 ইন্টু 2l প্লাস 1 ফর এ গিভেন ভ্যালু অফ l, ফর এ গিভেন ভ্যালু অফ l। তাহলে কি হলো, আমাদের যে ফর্মুলাগুলো ওখানে আমি লিখেছিলাম সেই ফর্মুলাগুলোকে আমরা এখানে এস্টাবলিশ করতে পারলাম। ফলে তুমি এটা দিয়ে মনে রাখো বা এইভাবে মনে রাখো, এটা বড় হয়ে যাবে, এখান থেকে মনে রাখা অনেক সুবিধা। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আমাদের এই জিনিসটা শেখায়। ওকে, দেখো এরপরে কি আসে, স্পিন কোয়ান্টাম নাম্বার। আমি কি বলেছিলাম, সরেঞ্জের ওয়েভ ইকুয়েশনের যে সলিউশন, সেই সলিউশন থেকে আমরা 3টে কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট পাই, সেই 3টে আগে আমরা পড়লাম, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অ্যান্ড হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর যেটা পাই না সেখান থেকে সেটা হলো স্পিন কোয়ান্টাম নাম্বার। এটা খুব সিম্পল জিনিস, এটা কি বলছি, টেলস অ্যাবাউট দ্য রোটেশন অফ ইলেকট্রন অ্যারাউন্ড ইটস ওন অ্যাক্সিস। একটা ইলেকট্রন নিজের অ্যাক্সিসের ওপর যে রোটেট করছে তার উপর বেস করে এই স্পিন কোয়ান্টাম নাম্বারটাকে আমরা ডিফাইন করি। যদি একটাকে ক্লকওয়াইজ ধরি তাহলে অন্যটাকে অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে। মানে কি, এই যে এস এর ভ্যালু, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই সরি স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত লিখেছি এখানে, প্লাস মাইনাস হাফ। প্লাস মাইনাস হাফ মানে কি, যদি এই ইলেকট্রনটাকে যদি এই ইলেকট্রনটাকে তুমি যদি প্লাস হাফ ধরো তাহলে এই ইলেকট্রনটাকে মাইনাস হাফ ধরতে হবে। আবার উল্টোটাও ধরতে পারো, যদি এটাকে মাইনাস হাফ ধরো তাহলে এটাকে প্লাস হাফ ধরতে হবে। এটাকে যদি আমরা ক্লকওয়াইজ বলি, তাহলে এটাকে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে হবে। আর
তার মানে এটাই যে সত্যি তা নয়, যদি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরি তাহলে এটাকে ক্লকওয়াইজ ধরতে হবে, ভাইস ভার্সা, এরকম ভাবে। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামেরও ভ্যালু আছে, যেরকম এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু পাই ছিল রুট ওভার, সেখানে রুট ওভার এস ইন্টু এস প্লাস ওয়ান এইচ বাই টু পাই হয়। ম্যাগনেটিক মোমেন্ট আমরা এখান থেকে ক্যালকুলেট করি রুট ওভার এন ইন্টু এন প্লাস টু, এটার ইউনিট হয় বোর ম্যাগনেটন। এনটা এখানে কি এন হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। আমি পরে এটা ডিটেলসে আরো করাবো, ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করা। এ অবধি ক্লিয়ার সবার? কোয়ান্টাম নম্বর সম্বন্ধে প্রাইমারি আইডিয়া আমাদের ক্লিয়ার হয়েছে, দেখে নাও একবার। ঠিক আছে, আচ্ছা চলো এরপরে আসছি আমরা পরের টপিকে, এবং শেষে গিয়ে আমরা একসাথে প্রবলেম সলভ করব সব টপিকগুলো নিয়ে। ইলেকট্রনিক মানে অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম নাম্বার বলতে পারো, এই টপিকটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ কোয়ান্টাম নাম্বার। তার মধ্যে প্রথমেই আসে ইলেকট্রনিক কনফিগারেশন, তার মধ্যে প্রথমে আসে আববাউ প্রিন্সিপাল। আববাউ প্রিন্সিপাল মানে, আববাউ মানে হচ্ছে বিল্ডিং আপ, এটা কোনো সায়েন্টিস্টের নাম না, এর মানে হচ্ছে বিল্ডিং আপ বা বিল্ড করা, কিভাবে ইলেকট্রনগুলো ভরবে। এই জন্য আববাউ প্রিন্সিপাল আমাদের কি বলছে, যে দ্য ইলেকট্রনস আর ফিল্ড ইন ভেরিয়াস সাবসেল ইন অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি। তার মানে কি, যার এনার্জি কম সেখানে আগে ইলেকট্রন ভরা হবে, তারপরে সেই অনুযায়ী তারপরে যত এনার্জি বাড়তে থাকবে তত ইলেকট্রন সেইভাবে ভরবে। মানে সবচেয়ে কম যার এনার্জি তার কাছে ইলেকট্রন, সেই অরবিটালে ইলেকট্রন আগে ফিল হবে। ওকে, এবার কার এনার্জি কম কার এনার্জি বেশি স্যার, সেটা কি করে জানবো? সেটার জন্য আমাদের কাছে একটা বলতে পারো স্ট্রাকচার রয়েছে, যে এখানে n ইকুয়ালস টু 1 1s, 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f, এরকম করে যদি লেখো এবং স্পাইরালি যাও তাহলে 1s এর পরে কি পাচ্ছ 2s, তারপরে 2p। তার মানে তুমি এরকম ভাবে করবে যে 1s তারপরে 2s, 1s এর এনার্জি সবচেয়ে কম, তাহলে এখানে সবচেয়ে আগে ইলেকট্রন ভর্তি হবে, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s। দেখো 3p পরে 3d নেই, লক্ষ্য করে দেখো 3p, তারপরে 4s, তারপরে 3d এসছে, তাই না? 2p 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d, তারপরে 4p 5s। 4s 3d 4p 5s 4d, এরকম ভাবে চলতে থাকবে। ফাইভ পি 6s এদিকে করছে 6s, তারপরে তোমরা এটা পাবে হচ্ছে 4f 5d 4f 5d, এইভাবে ভর্তি হতে থাকবে 6p 7s and so on। এটা দেখে করতে পারো, মুখস্থ করে করতে পারো, আমি শর্টকাট শিখিয়ে দেবো, সেটা দিয়েও করতে পারো, যে 120 অব্দি যাই অ্যাটমিক নাম্বারের ইলেকট্রনিক কনফিগারেশন দিক আমরা করে ফেলতে পারবো। এবং এখানে একটা জিনিস খুব দরকারি, সেটা হচ্ছে বোর রুল বা n+l রুল। এটা কি বলছে, সব ধরো কোথাও তুমি প্রবলেমে পড়েছো যে কার এনার্জি কম কার এনার্জি বেশি তুমি বুঝতে পারছো না, কনফিউশন হচ্ছে, তখন এই রুলটা তুমি অ্যাপ্লাই করে নিতে পারো, যে এখানে এটা মুখস্থ করা আছে কিন্তু ভুলে গেছো, ডিসিশন নিতে পারছো না যে কার এনার্জি কম হবে কার এনার্জি বেশি হবে, সেটার জন্য এই রুলটা আমরা করি। ধরো 2s 3p 4s, আর ধরো যে 3d, এদের মধ্যে কার এনার্জি বেশি কার এনার্জি কম আমরা কি করে করব? আমরা কি করব, n+l করব প্রথম। n+l এর ভ্যালু কত? 2s এর, 2s এর n কত? 2, আর s এর l হচ্ছে 0, তাহলে n+l এর ভ্যালু কত? এখানে 2, ভালো কথা। n হচ্ছে 3, p এর জন্য l এর ভ্যালু 1, তার মানে এটা হচ্ছে 4। n এর ভ্যালু 4, s এর ভ্যালু 0, l এর ভ্যালু, s এর জন্য l এর ভ্যালু 0, তাহলে এটাও গেল 4। এটা কি 3,
আর ডি এর ভ্যালু কত? ডি এর জন্য এল এর ভ্যালু 2, তার মানে এটা গেল 5। বোঝা গেল? তাহলে 3D আমাদের n প্লাস এই অনুযায়ী লিখলাম, অসুবিধা হবে না তো? এন এর ভ্যালু এল এর ভ্যালু লিখে যদি আমি করি তাহলেও করা যায়। আমি ডাইরেক্ট মনে মনে করলাম যাতে তোমরা অসুবিধা টাইম কম লাগে। এন এর ভ্যালু 2, এস এর ভ্যালু এস এর জন্য এল এর ভ্যালু 0, তাহলে 2 আসলো, 2 + 0 2। এন এর ভ্যালু 3, পি এর জন্য এল এর ভ্যালু 1, তাহলে 3 + 1 4 এলো। এন এর ভ্যালু 4, এস এর জন্য এল এর ভ্যালু 0, তাহলে 4 এলো। তাহলে 3D এনার্জি সবচেয়ে বেশি, আর 2s এর এনার্জি এদের মধ্যে যদি বলি 2s এর এনার্জি সবচেয়ে কম, ঠিক? কিন্তু স্যার এইখানে এই দুটোর মধ্যে কম্পারিজন কি করে করব? যেখানে দুটোরই n + l এর ভ্যালু 4 এসছে। জি মেন্সে অনেকবার এই ধরনের কোশ্চেন ভরিয়ে দিয়েছে যে n + l রুলের ওপরই বেস করে কোশ্চেন করেছে। যখন দেখবে যে দুটোর n + l এর ভ্যালু মিলে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে, তাহলে তার এনার্জি বেশি হবে যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু বেশি। ঠিক আছে? যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু বেশি, তার ক্ষেত্রেই তার এনার্জি বেশি হবে। ওকে? তাহলে সবচেয়ে বেশি কার হচ্ছে স্যার? 3D। তারপরে কার আসছে? যদি এদের মধ্যে কম্পেয়ার করো তাহলে কার কোয়ান্টাম নাম্বার দুটোই 4 এসছে, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কার বেশি? 4 এটার, তাহলে 4s আসবে, তারপরে 3p আসবে, তারপরে 2s আসবে। এইভাবে করতে হবে। ঠিক আছে? এবার দেখো এখান থেকে যদি তুমি এটাকে শর্টকাট ট্রিক হিসেবে মনে রাখতে চাও তাহলে সেই অনুযায়ী আমি বলতে পারি যে একটা ট্রিক আছে, এরকম ভাবে বলি, সো গয়া পি के सो गया दूध पी के सो गया दूध पी के सो गया फिर दूध पी के सो गया फिर दूध पी के सो गया। এটা যদি করো বলে কি বলছেন স্যার, কিছু বুঝতে পারছি না। দেখো আমি যদি বলি এখানে যে আমি কি বললাম? सो गया पी के सो गया पी के सो गया। ঠিক আছে? दूध पी के सो गया दूध पी के सो गया फिर दूध पी के सो गया फिर दूध पी के सो गया। এরকম ভাবে প্রত্যেকটা ডবল ডবল, আমি একটা মিস করে গেছিলাম। सो गया पी के सो गया पी के सो गया दूध पी के सो गया दूध पी के सो गया फिर दूध पी के सो गया फिर दूध पी के सो गया दवाई पी के सो गया। আরো অনেক কিছু আছে, তোমাদের মতন করে তোমরা ভাবতে পারো। এবার 1 এস থেকে 1 2 3 4 5 6 7 8 হলো। আচ্ছা, এস গেল, এবার পি। পি কোথা থেকে শুরু হয়? 2 থেকে শুরু হয়। 2 3 4 5 6 7 হলো। পি এর পরে ডি। ডি কোথা থেকে শুরু হবে? 3 থেকে। 3 4 4 5 6। ঠিক আছে? তারপরে ডি এর পরে এফ। এফ কোথা থেকে শুরু হবে? 4 থেকে শুরু হবে। 4 5। এবার যেটা বলছিলাম যে লেস দেন সাইন দিয়ে দাও। যে লেস দেন সাইন দিতে গেলে এরকম ভাবে চলো 120 অবধি 120 অবধি অ্যাটমিক নাম্বার যারা আছে সবার কনফিগারেশন এখানে লিখে ফেলতে পারবে। দু একটা এক্সেপশন রয়েছে, এক্সেপশনাল কনফিগারেশন যখন পড়াবো তখন সব মনেই থেকে যাবে। এইটা হচ্ছে স্ট্রাকচার আমাদের। ধরো তোমাকে বললো যে অ্যাটমিক নাম্বার ধরো কারোর আছে 115, বলো ইলেকট্রনিক কনফিগারেশন লেখো। কি করবে তুমি?
1s2 জানো এসে দুটো ইলেকট্রনই যায়, পিতে 6টা, ডিতে 10টা আর এফে 14টা। তাহলে 1s2, তারপরে ভরবে কে 2s2, তারপরে কে 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। দেখো ওরম ভাবে যাচ্ছে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d, তারপরে কি হবে 4p, 4p6, 5s2, 4d10, 5p6, 6s2, 4f14, 4f14 দেখা যাচ্ছে 4f14, 5d10 এদিকে লিখছি 5d10 কত হলো দেখো 10, 18, 20, 30, 36, 36, 48, 54, 56, 70, 80, 5d10 অব্দি 80 হয়েছে। তারপরে 6p6, 86, 7s2, 88, 5f14, 102, 6d10, 112, 7p3, 7p3 এইভাবে যাবে। যখনই কোথাও আটকাবে এইভাবে করতে পারো, ঠিক আছে? আমার তরফ থেকে এবার তোমাদের করতে করতে তোমাদের মনে থেকে যাবে, ঠিক আছে? এই রুলটা মনে রেখো, এই রুলটা থেকে অনেকবার কোশ্চেন দিয়েছে জিমেন অ্যাডভান্সে, বেশি দিয়েছে জিমেন্সে এর থেকে, নিটের থেকে, ঠিক আছে? তাহলে আবাউ প্রিন্সিপাল বোঝা গেল, ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখলাম। এরপর আমরা যেটা দেখব সেটা হলো যে সাবসেল ইলেকট্রনিক কনফিগারেশন। ধরো আমি লিখতে বললাম যে n7, তাহলে তুমি কি লিখবে 1s2, 1s2, 2s2, 2p3, 1s2, 2s2, 2p3, 7 হলো। 1s2 একটা কি, এটা 1s2 কার কনফিগারেশন, হিলিয়ামের না, ইনার্ট গ্যাস, সেইভাবেও এটাকে লেখা যায় যে হিলিয়াম তুমি প্রথমে লিখলে, তারপরে 2s2, 2p3 লিখলে, হলো। 15 যদি হয় তাহলে প্রথমে 15-এর আগে কে রয়েছে, 10 রয়েছে, মানে ইনার্ট গ্যাস কনফিগারেশন 1s2, 2s2, 2p6 কত হলো 10 হলো। তাহলে এটাকে কি বলতে পারি, নিয়ন। তারপরে 3s2, 12 হলো, 3p3, 15 হলো, হলো। তাহলে এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি যে নিয়ন and 3s2, 3p3। আয়রন 26 রয়েছে, তার আগে কে আছে, আর্গন 18-এ আছে, সেটা অবধি কিভাবে যাবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, দেখো 18 কমপ্লিট হলো। তারপরে কে আসবে 4s2, তারপরে কে যাবে 3d6, তার মানে এটাকে আমি লিখতে পারি আর্গন 18 অবধি কমপ্লিট হলো, তারপরে 4s2, 3d6, এরকম ভাবে। জিঙ্ক 30 বলেছে, তাহলে আমি আর্গন 18 অবধি যাই, তারপরে কি করব 4s2 করব, আর তাহলে 18 প্লাস 20, 220, তাহলে 3d10। এইভাবে লিখতে হয় ইলেকট্রনিক কনফিগারেশন গুলো, ওকে। কিছু এক্সেপশন রয়েছে, সেটা পরে আসছি আমি। তারপরে আছে অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন, হুন্স রুল। হুন্স রুল আমাদের কি বলছে দেখো, হুন্স রুল আমাদের বলছে নো ইলেকট্রন পেয়ারিং ইন অরবিটাল ইন সাবসেল আনটিল ইচ অরবিটাল অকুপাইড বাই ইলেকট্রন উইথ প্যারালাল স্পিন। মানে কি বলতে চাইছে, যে ধরো তোমাকে 2p4 লিখতে দিল, তোমাকে 2p4 লিখতে দিল, এবং তুমি তখন 2p4 লেখার সময় তুমি কি করছো, যে 1, 2,
3 4 এরকম ভাবে ভরছো, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। এইভাবে হবে না। এই রুল বলছে, হুন্স রুল বলছে কি প্রথমে প্যারালাল স্পিন গুলো পুরো ভর্তি হবে, তারপরে অপোজিট স্পিনে আসবে। মানে কি প্রথমে 1 2 3 একই স্পিনে সব ভর্তি হলো, তারপরে 4 নম্বরটা এখানে অপোজিট স্পিনে আসবে। এটা হচ্ছে কারেক্ট কনফিগারেশন অ্যাকর্ডিং টু হুন্স রুল। হলো, যেরকম 3D8, 3D8 করতে গেলে তুমি এরকম করে করতে পারো না 1 4 5 6 7 8 স্যার, না এটা ভুল। 1 2 3 4 5 6 7 8 এইভাবে করতে হবে। 4D6 1 2 3 4 5 6 9 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যাকর্ডিং টু হোর্নস রুল। ইলেকট্রনগুলো ভরবো কি করে? আগে আমরা শিখলাম যে কোন এনার্জিতে আগে ইলেকট্রন ঢুকবে, এবার আমরা শিখছি যে ইলেকট্রনগুলো কিভাবে ঢুকবে। পরপর পরপর এইভাবে আসবে 1 2 3, একই স্পিনটা ভর্তি হলে তবে অপোজিট স্পিন থেকে আসা শুরু করবে। স্টেবিলিটি অর্ডার যদি বলো যে হাফ ফিল্ড, ফুললি ফিল্ড, তাদের স্টেবিলিটি সবচেয়ে বেশি হয়, তারপরে হাফ ফিল্ডের হয়, তারপরে আদার্স হয়। বাকি কনফিগারেশন কোথাও যদি পি অরবিটাল থাকে তাহলে P3 হাফ ফিল্ড, P6 ফুললি ফিল্ড, এরা স্টেবিলিটি বেশি পাবে অন্য কনফিগারেশনের থেকে। বা ডি যদি থাকে D5 হাফ ফিল্ড বা D10 ফুললি ফিল্ড, এগুলো স্টেবিলিটি বেশি হবে অন্য কনফিগারেশনের থেকে। ওকে, এটা গেল হুন্স রুল, সোজা জিনিস এগুলো। সেকেন্ড হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে? নো টু ইলেকট্রন ক্যান হ্যাভ সেম সেট অফ 4 কোয়ান্টাম নাম্বার ইন অ্যাটম। বলছে কোনো দুটো ইলেকট্রনের সেম সেট অফ 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হতে পারে না। সেম সেট অফ 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হতে পারে না। যেরকম ধরো এই কনফিগারেশনে দুটোই আপে রয়েছে, আমি আপটাকে যদি তার এসটাকে মানে স্পিন কোয়ান্টাম নাম্বারটাকে প্লাস হাফ ধরি, তাহলে এটাকে আমি কি বলতে পারি যে এখানে এম এর ভ্যালু, ধরো আমি বলছি এটা কত, এটা ধরো আমি বলছি 4s2, এটা আমি বলছি 4s2, তাহলে আমি এটাকে 4s2 অরবিটাল, এটা 4s2 ধরো, তাহলে 4s2 যদি বলি n এর ভ্যালু এখানে 4, l এর ভ্যালু 0 এই ইলেকট্রনটার জন্য, লেফট হ্যান্ড সাইডের ইলেকট্রনটার জন্য n এর ভ্যালু 4, l এর ভ্যালু 0, m এর ভ্যালু 0, কারণ s অরবিটাল এই অবধি। s এর ভ্যালু আমি বলছি এটার প্লাস হাফ, এটার যদি প্লাস হাফ হয় তাহলে এটার জন্য আমাকে প্লাস হাফই ধরতে হবে, মানে n এর ভ্যালু 4, l এর ভ্যালু 0, m এর ভ্যালু 0, s এর ভ্যালু প্লাস হাফই ধরতে হবে। আমি কি শিখিয়েছিলাম, যদি অপোজিটে থাকে একটাকে যদি প্লাস হাফ ধরো তাহলে অপোজিটটা মাইনাস হাফ ধরতে হবে, বা এটাকে যদি মাইনাস হাফ ধরো তাহলে তার অপোজিটটাকে প্লাস হাফ ধরতে হবে। আর দুটোই যদি এরকম থাকে তাহলে দুটোকেই প্লাস হাফ ধরতে হবে। তাহলে দেখো দুটো ইলেকট্রনের 4টে করে কোয়ান্টাম নাম্বারের সেট সেম হয়ে গেল। সেটাই বলছে এখানে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালে যে এটা হবে না, এটা হবে না, যে কোনো দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম হতে পারে না। তাহলে কি হতে পারে? আমরা যদি এটাকে এরকম ভাবে লিখি, তার মানে অপোজিট স্পিনে যখন আসলো না ইলেকট্রন, যখন একই স্পিনে ভর্তি হওয়া শেষ হলো তারপরে যখন আসছে তখন কি হচ্ছে, তখন এইরকম না থেকে এরকম অপোজিট স্পিনে আসছিল দেখছিলাম। কেন? তার পেছনে আছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, যে উল্টো দিকে যদি হয় সবই দেখো সেম থাকবে। n ইকুয়ালস, এটার জন্য বলছি n ইকুয়ালস টু 4, l ইকুয়ালস টু 0, m ইকুয়ালস টু 0, s ইকুয়ালস টু ওপরেরটার জন্য যদি প্লাস হাফ ধরি তাহলে এটার জন্য কি হবে, n এর ভ্যালু 4, l এর ভ্যালু 0, m এর ভ্যালু 0, বাট s এর ভ্যালু মাইনাস হাফ। তাহলে 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু ডিফারেন্ট হলো, 4টে এই লাস্টেরটাতে ডিফারেন্ট হয়ে গেল। তাহলে একটা পুরো 4টে কোয়ান্টাম নাম্বারের যে সেট, এই সেটটা আলাদা, এই সেটটা আলাদা। বলছে কখনো এই দুটো সেট সেম হতে পারে না, দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বারের সেট কখনো সেম হতে পারে না অ্যাকর্ডিং টু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। এবার আমাকে 3টে প্রশ্নের উত্তর দাও তোমরা, যে আমি এরকম একটা কনফিগারেশন করেছি, বলো তো এটা কোন রুলকে ভায়োলেট করছে? আমরা তো 3টে পড়েছি, আব্বাও পড়েছি, আমরা পাউলি পড়েছি, আমরা হুন্স রুল পড়েছি। এটা কাকে ভায়োলেট করছে, কোন রুলকে ভায়োলেট করছে? দেখো এটা আমি বলতে পারি যে এখানে ভর্তি হয়েছে, তারপরে এখানে ভর্তি হওয়ার কথা ছিল 1s এর পরে
2s এ যাওয়ার কথা, তারপরে 2p তে, 1s এর পরে 2s এ ভর্তি হবে, তারপরে 2p ভর্তি হবে। 2s কে ছেড়ে 2p আগে যাবে না, কারণ এনার্জিটা 2s এর কম 2p থেকে। তাহলে এটা কাকে ভায়োলেট করলো? আব্বাউকে। আব্বাউকে ভায়োলেট করলো। পরেরটা দেখো, একই ধরে না, 1s 2s 2p। এটা কাকে ভায়োলেট করছে বা ভায়োলেট করছে কি? 1s তো ঠিক আছে, 2s ও ঠিক আছে। এ দেখো, এখানে 4টে ইলেকট্রন কিভাবে ফিল হওয়ার কথা ছিল? 1 2 3 তারপরে 4। এটা কাকে করলো? হুনস রুলকে। হুনস রুল মানলো না। এটা দেখো, দেখো দুটো ইলেকট্রন সেম স্পিনে রয়েছে একই অরবিটালে, সেটা হওয়া সম্ভব না। এটা কি হচ্ছে? পাউলিকে মানছে না, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালকে মানছে না। এইভাবে দেখবো আমরা। ঠিক আছে, তাহলে 4টে কোয়ান্টাম নাম্বারের সম্বন্ধে আমাদের আইডিয়া হলো। কি কি কোয়ান্টাম নাম্বার কি করে লিখতে হয়, কার কি পারমিসেবল ভ্যালু, সেটা সম্বন্ধে আমরা জানলাম। তারপরে আমরা দেখলাম যে ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে লিখতে হয়। ইলেকট্রনিক কনফিগারেশন লেখার পরে আমরা দেখলাম যে ইলেকট্রনগুলো ভর্তি কিভাবে করতে হয় অরবিটালগুলোতে। হলো? এবার দেখো যে বলছে এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন, তখন বলবো বলছিলাম, ধরো ক্রোমিয়াম। ক্রোমিয়ামের কত? অ্যাটমিক নাম্বার 24। তুমি কি লিখবে? 24 এর আগে কে রয়েছে? 18, আর্গান রয়েছে। তাহলে তুমি আর্গান লিখলে, 18 হয়ে গেল। তারপরে তুমি লিখলে 4s2, তারপরে তুমি কি লিখলে? 3d4। ঠিক আছে, 3d4। কিন্তু এই কনফিগারেশনটা এখানে হয় না। আমি কি বলেছিলাম? হাফ ফিল্ড আর ফুললি ফিল্ড এদের স্টেবিলিটি বেশি হয়। ক্রোমিয়াম কি করে? এখানে D4, এইখানে এস এর থেকে একটা ইলেকট্রন নিয়ে নিজে D4 থেকে D5 এ চলে যায়। তাহলে এটা না হয়ে এ কি করবে? আর্গান 4s1 3d5 করবে। বোঝা গেল? এটা দু একটা জিনিস একটু তো মনে রেখে চলতে হবে। কপারের ক্ষেত্রে 29 মনে রেখো, যে এটা হওয়া কি উচিত? যে 29 মানে কি বলেছে? আর্গান 18, 4s2 20 আর 9 আনতে হবে, তাহলে 3d9। এও কি করে? ক্রোমিয়ামের মতন কি করে? 3d10 হলে এক্সট্রা স্টেবিলিটি পাবে ফুললি ফিল্ড অরবিটালে। তাহলে কি করবে? এখান থেকে এ একটা ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে কি করবে? এর কনফিগারেশন কি হবে? আর্গান 4s1 3d10 এরকম হবে। নিকেল 28, এর কিছু এ নেই, 4s2 20 হলো 3d8। এবার এখানে যেটা বলার, যে নিকেল 2+ যদি দেয়, নিকেল 2+ যদি দেয়, তার মানে দুটো ইলেকট্রন বেরোচ্ছে। দুটো ইলেকট্রন কোথা থেকে বেরোবে? ভর্তি হওয়ার সময় মনে রাখবে, ভর্তি হওয়ার সময় কিন্তু যেটা লোয়েস্ট এনার্জি সেল সেখানে আগে ভর্তি হবে, আর বেরোনোর সময় যেটা আউটার মোস্ট সেল সেখান থেকে বেরোবে। কি বললাম? যখন ইলেকট্রন ভর্তি হবে তখন আব্বাউ প্রিন্সিপাল অনুযায়ী যার এনার্জি, যে অরবিটাল এনার্জি কম সেখানে আগে ভর্তি হবে, আর যখন বেরোবে তখন আউটার মোস্ট সেল থেকে বেরোবে, আউটার মোস্ট সেল থেকে। যার এন এর ভ্যালু বেশি সে আউটার মোস্টে আছে। তার মানে যখন নিকেল 2+ করবো, তাহলে দুটো ইলেকট্রন বেরোচ্ছে, দুটো ইলেকট্রন বেরোবে কোথা থেকে? 3d8 থেকে না। আমাদের লেখার জন্য আমরা 3d8 পরে লিখেছি এনার্জি সিকোয়েন্স অনুযায়ী, কিন্তু আউটার মোস্ট সেলকে এন এর ভ্যালু কার বেশি? 4s এর। তাহলে এ আউটার মোস্ট সেল, তাহলে সেখান থেকে দুটো ইলেকট্রন বেরোবে। তাহলে বেরোনোর পর নিকেল 2+ এর কনফিগারেশন কি হবে? 4s0 3d8। এটা যেন ভুল না হয়। 4s0 3d8 যখন এন্টার করবে তখন লোয়েস্ট এনার্জি লেভেলে আসবে, আর যখন লোয়ার এনার্জি লেভেলে আসবে, আর যখন বেরোবে তখন আউটার মোস্ট সেল থেকে বেরোবে। আউটার মোস্ট সেল চিনব কি করে? যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু বেশি সেটাই আউটার মোস্ট সেল। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে Mn কত হয়? ম্যাঙ্গানিজ 25। 25 মানে আর্গান করো, 18 হয়ে গেল, 4s2 20 হয়ে গেল, 3d5 করো। এ তো হাফ ফিল্ডেই রয়েছে। এবার Mn4+ বলছে, তার মানে 4টে ইলেকট্রন বার করতে হবে। 4টে ইলেকট্রন বার করতে গেলে কি করতে হবে? 4s থেকে তো দুটো বেরোবে, তারপরে তার কিছু করার নেই, এখানে 3d5টা 3d3 হয়ে যাবে।
অনেক বেশি এনার্জি লাগে Mn4+ করতে, কারণ হাফ ফিল্ড কনফিগারেশন তাকে ভাঙতে হচ্ছে, হাফ ফিল্ড কনফিগারেশন তাকে ভেঙে দুটো ইলেকট্রন ছাড়তে হচ্ছে। ক্লিয়ার? আরও এরকম যখন আমরা পিরিয়ডিক প্রপার্টি পড়বো, যখন ডি ব্লক পড়বো বা যখন ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট সিরিজ পড়বো ডিএফ ব্লকে, তখন দেখবে তখনও কিছু মানে ওখানেও কিছু এরকম এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে, সেগুলো মনে রাখতে হয় আমাদের। এবার হচ্ছে ম্যাগনেটিক নেচার। বলেছিলাম ম্যাগনেটিক নেচারে একটা ম্যাগনেটিক মোমেন্টের একটা ভ্যালু ছিল √n × n+2। বোর ম্যাগনেটন বলেছিলাম n হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। সেই ব্যাপারটা একটু ডিসকাস করে নিই। দেখো যে ম্যাগনেটিক নেচার কি হতে পারে, দু রকমের হতে পারে, প্যারাম্যাগনেটিক হতে পারে, ডায়াম্যাগনেটিক হতে পারে। প্যারাম্যাগনেটিক কাদের বলবো আমরা? যাদের অ্যাটলিস্ট ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে তাদেরকে আমরা বলবো প্যারাম্যাগনেটিক। আর যাদের পেয়ার্ড ইলেকট্রন সবই, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাদেরকে আমরা বলবো ডায়াম্যাগনেটিক। ঠিক আছে? ধরো সোডিয়াম কত 11 অ্যাটমিক নাম্বার, কি লিখবো তুমি? 1s2 2s2 2p6 3s1 2p6 3s1। তার মানে কি এখানে নিয়ন হয়ে 3s1, মানে এটাকে আমি বলতে পারি নিয়ন 3s1। তার মানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে এটা কি হবে আমাদের? প্যারাম্যাগনেটিক হবে, প্যারাম্যাগনেটিক হবে। নিয়নের কি হবে? 1s2 2s2 2p6, তার মানে সবই এখানে পেয়ার্ড, অল পেয়ার্ড ইলেকট্রন। তারপর এটাকে কি বলবো আমরা? ডায়াম্যাগনেটিক বলবো, ডায়াম্যাগনেটিক বলবো। ঠিক আছে? ম্যাগনেটিক নেচার ধরো ক্রোমিয়ামের ক্ষেত্রে আমি যদি বলি, ক্রোমিয়ামে এখানে মিউটা আমরা ম্যাগনেটিক মোমেন্ট আমরা যদি ক্যালকুলেট করি, ম্যাগনেটিক মোমেন্টের এক্সপ্রেশন কি বলেছিলাম? মিউ ইকুয়ালস টু √n × n+2। বোর ম্যাগনেটন হচ্ছে ইউনিট, আর n কি বলেছিলাম? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে? তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন করি, এইমাত্র করলাম আর্গন 18 4s2 3d4, সেটা হয় না, তাহলে কি হয়? 4s1 3d5 হয়। তাহলে এর আনপেয়ার্ড ইলেকট্রন কটা বলো? একে যদি আমি করি 4s1, এখানে একটা রয়েছে, আর ডিতে কি রয়েছে? ডিতে 5টা ঘর, টোটাল 1 2 3 4 5টা, এইভাবে গেছে। তাহলে টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন এখানে কত? এন এর ভ্যালু কত? 6। এন এর ভ্যালু যদি 6 হয়, তাহলে ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু কত হবে? 6 × 6 + 2 √48 বোর ম্যাগনেটন হলো। যদি এখানেই আমরা ক্রোমিয়াম 3+ করি, তাহলে কি হবে বলতো? আর্গন, এখান থেকে একটা ইলেকট্রন বেরোবে 4s0, টোটাল 3টে ইলেকট্রন বার করতে হবে, তাহলে এখান থেকে একটা বেরোবে, এখান থেকে 3d3 হবে। তাহলে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন হলো। তাহলে এখানে n এর ভ্যালু কি হয়ে গেল? 3। n এর ভ্যালু যদি 3 হয়, মিউ এর ভ্যালু কি হবে? 3 × 3 + 2 √15 এরকম আসবে। ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন অ্যান্সারে যাওয়ার আগে একটা জিনিস এখানে একটু আমার বলে রাখা দরকার, যেটা সম্বন্ধে যেখানে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করছিলাম এখানে, এটার ক্ষেত্রে দেখো যে আমরা যদি বলি যে এখানে যে এই যা কি বলবো এনার্জি লেভেলগুলো যেভাবে দেখালাম, সেই এনার্জি লেভেলগুলো এইভাবে দেখানো হয়েছে, এটা কার জন্য? ফর মাল্টি ইলেকট্রন সিস্টেম। হ্যাঁ, ফর হাইড্রোজেন অ্যাটম এটা কিন্তু ফলো হয় না। হাইড্রোজেন অ্যাটমের শুধুমাত্র এন এর ওপরই এনার্জি লেভেল ডিপেন্ড করে, এন এর ভ্যালুর ওপর। ফলে আমি যদি এখানে এটাই এখানেই আমি আপডেট করে দিচ্ছি, এটা কার জন্য আমি লিখেছি?
এটা লিখেছি ফর, দিস ইজ ফর মাল্টি ইলেকট্রন সিস্টেম। মাল্টি ইলেকট্রন সিস্টেম মানে বোঝো যে সবার ক্ষেত্রে, হাইড্রোজেন ছাড়া বাকি সবার ক্ষেত্রে মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে। আর ফর হাইড্রোজেন অ্যাটম, এই এনার্জি সিকোয়েন্সটা কি হয় জানো তো? 1s ছোট, 2s ইকুয়ালস টু 2p, মানে শুধুমাত্র n এর ওপর ডিপেন্ড করে। তার থেকে বড় 3s 3p 3d, তার থেকে বড় 4s 4p 4d 4f, এরকম ভাবে যায়। ফর হাইড্রোজেন অ্যাটম তখন কিন্তু আমাদের এইগুলো ইকুয়াল, তখন এনার্জি। আর হাইড্রোজেন ছাড়া মাল্টি ইলেকট্রন সিস্টেম সবসময় আমরা যেটা নিয়ে কাজ করব সেটার জন্য এটা ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন অ্যাটম পার্টিকুলারলি যদি বলে, মাল্টি ইলেকট্রন সিস্টেম না বলে, তাহলে কিন্তু আমাদের এটাকে ধরে চলতে হবে। সেটা শুধুমাত্র ডিপেন্ড করে আছে, দেখো এন ভ্যালু বাড়লে এনার্জি বাড়বে। এন এর ভেতর কি আছে এন এর ওপর শুধু ডিপেন্ড করছে, এল এর ওপর ডিপেন্ড করছে না, শুধু এন এর ওপর ডিপেন্ড করছে ফর হাইড্রোজেন অ্যাটম। এটা মাথায় রেখো, হ্যাঁ। চলো এবার কোশ্চেন অ্যান্সারে যাই। দেখো এই কোশ্চেনটা বলেছিলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে কোশ্চেন আসে। বলছে ফর ইলেকট্রন ইন 2s and 2p অরবিটাল দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালুজ আর রেসপেক্টিভলি। এস হলে কি হবে, কি বলেছিলাম, এস হলে 0 হবে, আর পি এর জন্য বার করে রেখেছিলাম √2h/2π, তাহলে 0 অ্যাঙ্গুলার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি মনে পড়ছে তো, √L ইন্টু L+1 h/2π। ফর S L ইকুয়ালস টু 0, তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালু 0 শর্টে লিখছি। আর ফর পি এল এর ভ্যালু 1, তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু 1 to 1+1 h/2π, তাহলে √2 ইন্টু h/2π। অপশন ডি ইজ কারেক্ট, রিসেন্ট ইয়ারের কোশ্চেন। হ্যাঁ দেখো যে কথাটা আমি বললাম সেটা হলো যে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আর নট কারেক্ট, হ্যাঁ মাথায় রেখো, নট কারেক্ট মানে ইনকারেক্ট উইথ রেসপেক্ট টু এনার্জি অফ অ্যাটমিক অরবিটাল অফ হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের জন্য কোনটা কারেক্ট নয়? আচ্ছা, হাইড্রোজেন অ্যাটমের জন্য এটা দেখো 1s তার থেকে বেশি 2p, কারণ শুধুমাত্র n এর ওপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অনলি অন n ফর হাইড্রোজেন অ্যাটম। তাহলে 1 এর থেকে 2 বড়, 2 এর থেকে 3 বড়, 3 এর থেকে 4 ভালো, এটা তো ঠিক আছে, নট কারেক্ট বলেছে। আচ্ছা এটাই শেখালাম, 1s এর পরে 2s 2p সেম থাকবে, 3s 3p সেম থাকবে। হাইড্রোজেন অ্যাটমের জন্য এটাও ঠিক আছে। হ্যাঁ হাইড্রোজেন অ্যাটমের জন্য কিন্তু এটা ঠিক নেই, এটা হাইড্রোজেন অ্যাটম, এটা মাল্টি ইলেকট্রন সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। 1s 2s তারপর 4s এটা মাল্টি ইলেকট্রনের জন্য, তাহলে এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য নয়। তাহলে সি আর ডি হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের জন্য ইনকারেক্ট, সি অ্যান্ড ডি হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের জন্য ইনকারেক্ট। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু, হ্যাঁ ইম্পর্টেন্ট কনসেপ্ট, সবাই ভুল করে আসবে, ভুল করে বললো এখানে অপশন দিয়ে রেখেছে এ অ্যান্ড বি, দেখে তোমার মনে হবে এরকম তো আমরা লিখি না ইকুয়ালস টু দিয়ে, তার মানে এটা ভুল, এটাও ভুল। টুপির পরে তো 3D আসে, 3D 4s তো আগে আসে, তাই না? ফলে তোমরা এবি দেবে, আর এবিটাও এখানে রেখে দিয়েছে, এটা কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ মনে রাখবে হাইড্রোজেন অ্যাটমের জন্য শুধুমাত্র এন এর ওপর ডিপেন্ড করে, n+L এর ওপর নয়। এখানে কি বলছে মাল্টি ইলেকট্রন অ্যাটম, এবার মাল্টি ইলেকট্রন দেখো মেনশন করে দিচ্ছে কোশ্চেনে। মাল্টি ইলেকট্রন অ্যাটম হুইচ অফ দ্য ফলোইং অরবিটাল ডেসক্রাইবড বাই 3 কোয়ান্টাম নাম্বারস উইল হ্যাভ দ্য সেম এনার্জি ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। তাদের এনার্জি সেম হবে। প্রচুরবার সিমিলার টাইপের কোশ্চেন করছে, প্রচুরবার, লাস্ট 35 ইয়ার্স দেখে নিও, প্রচুরবার এই টাইপের কোশ্চেন করেছে। বলছে ইন এ মাল্টি ইলেকট্রন অ্যাটম হুইচ অফ দ্য ফলোইং অরবিটাল ডেসক্রাইব দ্য 3 কোয়ান্টাম নাম্বার উইল হ্যাভ সেম এনার্জি, কাদের এনার্জি সেম হবে। n+L রুল লাগাবে, n+L যদি করো এখানে কি হচ্ছে, এটা 1
1 প্লাস 0, এটা 2 প্লাস 1 3, এটা 3 প্লাস 2 5, এটা 2 প্লাস 0 2, এটা 3 প্লাস 2 5। সেম এনার্জি কাদের? সেম এনার্জি কোন তিনটে অরবিটালের? দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে অপশনগুলো কি দিয়েছে? তাহলে দুটো 5 বেরিয়েছে, দুটো 5 বেরিয়েছে, তাহলে আমাদের কি হবে? ডি অ্যান্ড ই হওয়া উচিত, ডি অ্যান্ড ই হওয়া উচিত, ডি অ্যান্ড ই। দুটোর এনার্জি সেম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। in an atom total number of electron having quantum number n equals to 4, ml equals to 1 and ms equals to minus half। ml mod দিয়েছে, প্লাস মাইনাস 1 হয় যেহেতু, n এর ভ্যালু 4, বলছে in an atom total number of electron, in an atom total number of electron যাদের যাদের টোটাল নাম্বার অফ ইলেকট্রন হ্যাভিং কোয়ান্টাম নাম্বার n equals to 4, n equals to যদি 4 হয়, তাহলে ভেবে দেখো n equals to যদি 4 হয়, তাহলে 4s 4p 4d 4f পসিবল। আচ্ছা, আমি 4s 4p 4d, এখান থেকে আমি কোয়ান্টাম নাম্বারগুলোকে ডিফাইন করি। এটা কি হবে? 0 -1 0 +1, -2 -1 0 +2 +1, -3 -2 -1 0 +1 +2 +3। এবার বলেছে কাদের ভ্যালু, এখানে ml এর ভ্যালু 1, 1 কারা কারা হবে? 1 কারা কারা হবে? প্লাস মাইনাস 1 দিয়েছে, তাহলে 1 এখানে, এটা হওয়া, এটা সম্ভব, এটা এদিকে -1 মাইনাস +1 +2 হতো। ঠিক আছে, +1 +2 হতো, এটাকে ঠিক করো না এটা। তাহলে +1 প্লাস মাইনাস 1 এর জন্য এটা, এখানেও এটা, কটা হলো? 6টা। ইন অ্যান অ্যাটম টোটাল নাম্বার অফ ইলেকট্রন হ্যাভিং কোয়ান্টাম নাম্বার, 6টাতে প্রত্যেকটায় -1/2 করে ধরো, তাহলে 6টাই হবে। অ্যান্সার আমাদের 6 আসবে। বুঝে গেল? 6টা অরবিটাল, 6টা অরবিটালে এক একটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকতে পারে, তার মধ্যে বলেছে -1/2 আছে কোনটা, তাহলে প্রত্যেকটাতে, এটাতে দুটো থাকলে একটা তার মধ্যে -1/2, এটাতে একটা -1/2, -1/2 করে 6টা অরবিটালে -1/2 করে 6টা ইলেকট্রন থাকতে পারে। অরবিটাল কটা? 6টা। এরকমভাবে করতে পারো। এটাও প্রচুরবার রিপিট করেছে এই কনসেপ্টের কোশ্চেন দিতে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে দেখো। বলছে দ্য কারেক্ট সেট অফ 4 কোয়ান্টাম নাম্বার ফর দ্য ভ্যালেন্স ইলেকট্রন অফ রুবিডিয়াম অ্যাটম z equals to 37, ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে। z equals to 37 যদি হয়, তাহলে তুমি ক্রিপ্টন, আর্গানের পরে ক্রিপ্টন 36 এ অবধি যেতে পারো, গিয়ে আবার 5s1 হবে, তাহলে ক্রিপ্টন 5s1। আমার তো ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে দেয়নি, আমার বলছে আউটার মোস্ট সেলে, আউটার মোস্ট সেলে কে রয়েছে? এস এ একটা ইলেকট্রন রয়েছে, তাহলে এখানে n equals to 5, s অরবিটাল মানে l equals to 0, l equals to 0 হলে m equals to 0 হয়, আর s এ একটা ইলেকট্রন আছে মানে প্লাস হাফ অথবা মাইনাস হাফ, প্লাস হাফ অথবা মাইনাস হাফ, এখানে প্লাস হাফের রেসপেক্টে, তাহলে 5 0 0 প্লাস হাফ, 5 0 0 প্লাস হাফ, অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দ্য নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন অল দ্য কমপ্লিটলি ফিল্ড সাবসেল হ্যাভিং
n equals to 4 and s equals to plus half. n equals to 4 হলে তাহলে 4s2 হবে, কমপ্লিটলি ফিল বলেছে সাবসেল, তাহলে 4s2, 4p6 হবে, 4d10 হবে, আর 4f14 হবে। n equals to 4 এ যদি ঢুকে যায় চারটে সাবসেলই ওখানে পসিবল। n equals to 4 হলে l equals to কত, 0 1 2 3, চারটে সাবসেল, sp df চারটেই আমরা পাবো। বলছে দ্য নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন অল দ্য কমপ্লিটলি ফিল্ড সাবসেল হ্যাভিং n equals to 4 and s equals to plus half। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, তার মানে একটা এখানে টোটাল কটা ইলেকট্রন রয়েছে, 32 হওয়ার কথা দেখো, 24 32, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত, 32 ইলেকট্রনস, 32 ইলেকট্রনস। তার মধ্যে প্লাস হাফ নিয়ে কতজন আছে, 16, আর মাইনাস হাফ নিয়ে আছে 16। তাহলে প্লাস এস ইকুয়ালস টু প্লাস হাফ কনফিগারেশনে কটা রয়েছে ইলেকট্রন, 16। তাহলে আমার অ্যান্সার কি আসবে, 16। হলো, এইদিকে চলে এসছে। হ্যাঁ, কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেট অফ কোয়ান্টাম নাম্বার ইজ নট অ্যালাউড, কোনটা অ্যালাউড নয়। n ইকুয়ালস টু 3 হলে l ইকুয়ালস টু 2 অ্যালাউড, l ইকুয়ালস টু 2 হলে ml লেখা, হ্যাঁ এগুলো mও লেখে আবার ml ও লেখে, m0 হওয়া সম্ভব, এটা ঠিক আছে। n ইকুয়ালস টু 3 হলে l ইকুয়ালস টু 2 হওয়া সম্ভব, l ইকুয়ালস টু 2 হলে m ইকুয়ালস টু -2 হওয়া সম্ভব, ঠিক আছে। n ইকুয়ালস টু 3 হলে l ইকুয়ালস টু 3 হওয়া সম্ভব না। n ইকুয়ালস টু 3 হলে l এর ভ্যালু 0 টু n - 1 হয়, এটা সম্ভব না। চলো, the value of magnetic quantum number of the outermost electron of zinc plus ion is, বলছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার জিঙ্ক প্লাস, জিঙ্ক কত 30, জিঙ্ক 30, জিঙ্ক প্লাস বলেছে, তার মানে আর্গন 18 হলো, 4s2 3d10 হতো, 4s বেরোবে কখন এখান থেকে, 4s1 3d10, ঠিক বলছি আমি, 4s2 3d10 হতো, বেরোনোর সময় কোথা থেকে হবে, আউটার অরবিটাল থেকে বেরোবে, তাহলে 4 এখান থেকে এস থেকে বেরোবে, এখানে 1, তাহলে বলছে দ্য ভ্যালু অফ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অফ দ্য আউটার মোস্ট ইলেকট্রন, আউটার মোস্ট ইলেকট্রন কে 4s1 ইলেকট্রন, তাহলে আউটার মোস্ট যদি 4s হয়, এস এর জন্য এল এর ভ্যালু কত 0, তাহলে এম এর ভ্যালু কত হবে 0, তাহলে আমার অ্যান্সার কত হবে 0, অ্যান্সার কত হবে 0। দেখো বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে কিনা। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, বলছে ইন দ্য 6th পিরিয়ড দ্য অরবিটাল দ্যাট আর ফিল্ড আর, কিভাবে ফিল্ড হবে, কোথায়, ফর 6th পিরিয়ড, ফর 6th পিরিয়ড অরবিটালগুলো কিভাবে ফিল্ড হবে। দেখো সবসময় এটা মনে রাখবে যে একটা রুল আমি বলে দিচ্ছি, এটা পিরিয়ডিক প্রপার্টিতে গিয়ে আবার দেখাবো, যে এনএস তারপরে প্রথমে ফিল হবে এনএস, তারপরে ফিল হবে n-2f, তারপরে ফিল হবে n-1d, তারপরে ফিল হবে np। এটা মনে রাখবে সবসময়, ns তারপরে n-2, এটা যদি n এর ভ্যালু 6 হয় তাহলে 6s, তারপরে কি হবে 6 - 2 4f, তারপরে 5d, তারপরে 6p, এরকম কিছু আছে এখানে, 6s 4f 5d 6p, অপশন এ কারেক্ট। এইটা কিন্তু একটু মনে রাখার মতন জিনিস হলে অনেকগুলো প্রবলেম তাড়াতাড়ি সলভ হয়ে যায়। নেক্সট কোশ্চেনে যাই, if the principal quantum number n equals to 6 the correct sequence of filling of, এই দেখো যেটা আমি বললাম সেটাই, ns তারপরে n-2f n-1d np, অপশন বি ইজ কারেক্ট। বলছে কি ফর গিভেন এ এর ক্ষেত্রে n এর ভ্যালু 5 আর ml এর ভ্যালু +1, আর বি এর জন্য n এর ভ্যালু 2 l এর ভ্যালু 1, মানে এটা 2p, এটা কি বোঝা যাচ্ছে না, ml -1 ms -1, the maximum number of electron in an atom that can have the quantum numbers as given in A and B are respectively.
in an atom that can have the quantum number as given in maximum number of quantum number. আচ্ছা, n equals to 5 দিয়েছে, এখান থেকে সলভ করি। n equals to 5 দিয়েছে, তাহলে n equals to 5 যদি হয়, l equals to 0, 1, 2, 3, 4 অবধি পসিবল। ঠিক আছে, l equals to 0, 1, 2, 3, 4 অবধি পসিবল। তাহলে এবার আমরা কি করতে পারি, এখানে নাম্বার অফ ইলেকট্রন, এছাড়া ml equals to +1 দিয়েছে, তাহলে 0-তে n তো 0, এখানে কিছু নেই, এখানে 0, +1 আছে, -1 আছে, এখানে 0, ±2 আছে, -1 আছে, +1 আছে, এখানে 0, ±3 আছে, +-2 আছে, +-1 আছে, ওটাকেই -1 +1 লিখছি। 4-এ 0, +-4, +-3, +-2, -1 +1 আছে। তার মানে আমার এখানে কি কি আছে দেখো, যে m equals to +1, এখানে একটা অরবিটাল, দুটো, তিনটে, চারটে। n equals to 5-এ ml equals to +1 আলা অরবিটাল রয়েছে চারটে। চারটে অরবিটাল যদি থাকে, therefore number of orbitals having ml equals to +1 equals to 4। চারটে যদি অরবিটাল হয়, তাহলে সেখানে কটা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে? 8টা। 8টা, তাহলে নাম্বার অফ ইলেকট্রন, এটা অরবিটাল, তাহলে ইলেকট্রন কটা হবে ম্যাক্সিমাম? 8 ম্যাক্সিমাম ইলেকট্রন হবে। ঠিক আছে, একটা পেলাম। এবার আর একটা সেট বলছে, বি সেট। বিতে কি বলছে, এটা এ সেট করলো। বিতে বলছে n equals to 2, n equals to 2 যদি হয়, l equals to 0 আর 1, n equals to 2, l equals to 1, l equals to 1ই বলে দিয়েছে ডাইরেক্ট। ml equals to -1, এটা একটাই অরবিটাল, তাই না? এটা তো একটাই অরবিটাল, চারটেই দিয়ে দিচ্ছে। n equals to 2p, ml এর ভ্যালু যে কোনো +-0, +1, -1 এর মধ্যে -1, তাহলে একটা অরবিটাল, এখানে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? -½ নিয়ে আছে, -½ নিয়ে একটা ইলেকট্রন থাকতে পারে। অরবিটাল কটা? নাম্বার অফ অরবিটাল, নাম্বার অফ অরবিটাল বলো, 1। এখানে ms মানে ms ফর স্পিন কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ, এর +½ নিয়ে কটা রয়েছে? একটাই ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমার এদিকে 8টা ম্যাক্সিমাম, এখানে এই কনফিগারেশনে একটা ইলেকট্রন, 8 and 1, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট আছে, হ্যাঁ চলো, বলছে কনসিডার দ্য গ্রাউন্ড স্টেট অফ ক্রোমিয়াম, কনসিডার দ্য গ্রাউন্ড স্টেট অফ ক্রোমিয়াম অ্যাটম, এটা জানি, দ্য নাম্বার অফ ইলেকট্রন উইথ দ্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l equals to 1 and 2 আর রেসপেক্টিভলি। আচ্ছা, আগে ক্রোমিয়াম 24 করি, কি জানি আমরা, এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন 4s1 3d 5, বলছে এর মধ্যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l equals to 1। আচ্ছা, এটা তাহলে ভেঙে লিখতে হবে। আর্গন মানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 18 হলো, 4s1, 3d 5। তাহলে এখান থেকে আমি কি বলেছে আমাকে, l equals to 1 and 2, l এর ভ্যালু 1 যদি হয় p অরবিটাল, l এর ভ্যালু যদি 1 হয় p অরবিটাল, p অরবিটাল কোথায় রয়েছে? এটা p6, p6 12। তাহলে নাম্বার অফ ইলেকট্রন এরকমভাবে কোশ্চেন করা দেখো, তাহলে এতে কটা রয়েছে? 12টা পিতে রয়েছে, l equals to 1 এ, সরি, l equals to 1 এ, l equals to 1 এ পি বলছে পিতে কটা আছে? 12টা। আর l equals to যদি 2 হয়, তাহলে ডিতে কটা রয়েছে? ডিতে কটা ইলেকট্রন রয়েছে? 5টা, তাহলে 12 and 5, 12 and 5, অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট। নিটে 2018 এ কোশ্চেন দেখো, বলছে হুইচ ওয়ান ইজ এ রং স্টেটমেন্ট, কোনটা রং স্টেটমেন্ট? টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন এস অরবিটাল ইজ ইকুয়ালস টু 0। এস অরবিটালের তো 0 হয়, আমাকে রং জিজ্ঞাসা করেছে, তাহলে এটা তো ঠিক স্টেটমেন্ট।
বলছে an orbital is designated by 3 quantum number while an electron in an atom is designated by 4 quantum number। ঠিক অরবিটালের জন্য 3টে কোয়ান্টাম নাম্বারই লাগে, আর লাস্টেরটা লাগতো ইলেকট্রনকে বোঝানোর জন্য, সেটাও ঠিক বলছে। দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ n atom is, বলে তোমাদের দেখো এটা 1s2 2s2 2px1 2py1 2pz1। এইটা ঠিক নেই, দেখো এই যে দেখো অপোজিট স্পিনে আছে, তাই না? আমাদের হুন্স রুল কি বলেছিল যে পরপর ফিল আপ হবে তারপরে অপোজিটে আসবে, তাহলে এইটা ঠিক না, রং স্টেটমেন্ট হচ্ছে এটা। বলছে হাউ মেনি ইলেকট্রনস ক্যান ফিট ইন দ্য অরবিটাল ফর n equals to 3 l equals to 1। n equals to 3 l equals to 1 মানে 3p, 3p তে কটা, হাউ মেনি ইলেকট্রন, 6টা, 6টা ইলেকট্রন থাকতে পারে। বলছে 2 ইলেকট্রন অকুপাইং দ্য সেম অরবিটাল আর ডিস্টিংগুইশড বাই, 2 electrons occupying the same orbital। ও সেম অরবিটালে দুটো স্পিন কোয়ান্টাম নাম্বার। বলছে হুইচ ইজ দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি লিস্টেড এ ইন দ্য অ্যাটম ইন টাইটানিয়াম, z equals to 22। 22 মানে কি, এখানে কিভাবে দিয়েছে, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, আর্গন হলো 4s2 3d2 4s2 3d2। কিভাবে ভরবো, আবার কিরম করছে, 3s সব কটা থেকে শুরু হয়েছে, 4s আগে ভরবে না 3s আগে ভরবে, 3s, এই তো 3s 3p তারপরে 4s 3d। মোটামুটি যেই বলো বা নিটের যে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো এসছে বা তোমরা প্র্যাকটিস করলে আরো কি বলবো বেস্টটা আরো ভালো হবে। তোমরা এরপরে পিওয়াইকিউ গুলো এই টপিকের ওপর কমপ্লিট করে নিও, আমি অনেকটাই করিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। আর শুধু আমাদের ছোট একটা পয়েন্ট বাকি রইল, শেপ অফ দ্য অরবিটাল, সেটা থেকে কিছু কোশ্চেন আসে, সেটা আমরা পরের ক্লাসে করে অ্যাটমিক স্ট্রাকচার কমপ্লিট করে দেবো। ঠিক আছে, পরের ক্লাসের জন্য তাহলে ওয়েট করো, এই ক্লাসটা ভালো করে নিও। পিডিএফ পেয়ে যাবে অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাপ স্টোরে সরি গুগল প্লে স্টোরে গেলে তোমরা AR ক্লাসেস বললে অ্যাপটা পেয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে দেখবে স্টাডি মেটেরিয়াল সেকশন, ফ্রি স্টাডি মেটেরিয়াল সেকশন আছে, সেখানে পিডিএফগুলো আমি আপলোড করে দিই, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। তাহলে ভালো থেকো সবাই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, টাটা।